সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে আপনাদের সঙ্গে আছি আমি, হাসান মাহমুদ। আলোচনার সুবিধার্থে দর্শক দিনের আলোচিত কিছু সংবাদ আপনাদের জানিয়ে রাখতে চাই, তাহলে আলোচনার কিছুটা সুবিধা হবে। দিনভর শিক্ষার্থীদের সংঘর্ষে যাত্রাবাড়ি রণক্ষেত্র অনেকটা পূর্ব ঘোষণা দিয়েই ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক। বিনা সুদে ঋণের প্রলোভন দেখিয়ে বহু মানুষকে ঢাকায় আনে অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন। আহ্বায়ককে পরে গ্রেফতার করেছে পুলিশ। সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই। ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক অনুষ্ঠানে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরেকটি সংবাদ, আপাতত ঢাকায় চলবে ব্যাটারি চালিত রিকশা, হাইকোর্টের আদেশে চেম্বার আদালতের 1 মাসের স্থিতাবস্থা। রাষ্ট্রদ্রোহ মামলায় ইস্কন নেতা অধ্যক্ষ চিন্ময় দাস গ্রেপ্তার। প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। উস্কানিমূলক কর্মকাণ্ড গোটা দেশকে অস্থিতিশীল করে তুলছে। বাম ও ডানপন্থী কিছু গোষ্ঠী উন্মত্ত হয়ে পড়েছে। ফেসবুকে এই মন্তব্যটি করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। আর তথ্য উপদেষ্টা বলেছেন, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ সহ্য করা হবে না। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থান পেয়েছে। মোটামুটি আলোচনার ব্যাপ্তি আমরা এর মধ্যে রাখার চেষ্টা করব। স্টুডিওতে এই আলোচনা যুক্ত হবার জন্য আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার মায়ে রয়েছেন ডাক্তার জাহেদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, রয়েছেন হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং সবশেষ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব এবি পার্টি। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছিলেন আজকের বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম। আমি যদি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনাকে দিয়ে শুরু করি, বা আপনাকে ফ্লোর দিয়ে বলতে দেই যে আসলে দেশে চলছেটা কি। আমি যদি এইভাবে প্রশ্নটা করার একটা কারণ আছে, বেশিরভাগ মানুষই বলছে যে এক ধরনের 4 দিক থেকে আন্দোলনের বেগ। আমরা দেখলাম টানা 3-4 দিন ধরে ঢাকায় একটা অচল অবস্থা, অটোরিকশা চালক এবং গতকালকে শিক্ষার্থী। এর আগে আমরা দেখেছি ঢাকা কলেজ, সিটি কলেজ, এবার দেখলাম যে ডেমরার একটি কলেজ এবং সোহরাওয়ার্দী, কবি নজরুল কলেজ, সব মিলিয়ে মানে আসলে হচ্ছেটা কি? ধন্যবাদ। গণ অভ্যুত্থানের পরবর্তীতে একটা অরাজকতার পরিবেশ তৈরি হয় সারা দুনিয়াতে, এবং যারা ওই সময়টাতে রাষ্ট্র চালান তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে হচ্ছে দেশটা যেন গৃহযুদ্ধের দিকে চলে না যায়। এইটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা। এবং এই যে অসংখ্য ধরনের দাবি দেওয়া, আকাঙ্ক্ষা, স্বপ্ন তৈরি হয় স্টেক হোল্ডারদের মধ্যে, বিশেষ করে যারা লড়াই করেছেন। কারণ তারা সবাই বোধ করছেন যে আমার আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার, অতএব এই সরকারকে আমার কথা শুনতে হবে। জেরিনাপা বোধ করছেন আমার আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার, তবে এই সরকারকে আমার কথা শুনতে হবে। জাহিদ ভাই বোধ করছেন আমার আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার। কিন্তু আমি যদি একটু ভিন্ন মত বলে, এই সরকার আমার, এই সরকারকে পিস অ্যান্ড হেল্প তো আমাকেই করতে হবে, যদি এইভাবে দেখি। সেটাও তো করছে, দলগুলো তো করছে, এটা লার্জলি তো হেল্প করছে। এবং ওই এক্সাম্পলে না যাই তাহলে আমি টপিকের বাইরে চলে যাব। দেখেন, একটা হলো আপনার গোয়েন্দা ফেলিওর আছে সিরিয়াসলি, যে আপনি বললেন যে মানিকগঞ্জ, চাঁদপুর, আশেপাশের বস্তি এলাকা থেকে এই যে হাজার হাজার মানুষকে বাস ভরে নিয়ে আসছে, ভাড়া করে নিয়ে আসছে, বলা হয়েছে যে 50,000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ কোটি টাকা পর্যন্ত নাকি ঋণ দেবে, 1 লাখ থেকে 1 কোটি। তো সেইটার এই যে গণ অভ্যুত্থানের আন্দোলন, অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন যে রিফ্লেক্টটা করেছে, সাডেনলি এটা তো একদিন আগে করে নাই, 2 দিন 3 দিন 1 সপ্তাহ আগে করেছে। তো আমার গোয়েন্দা সংস্থা কোথায়? ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, লোকাল যে পুলিশ আছে, ফোর্সেস ইন্টেলিজেন্স আছে, লট অফ ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে, তারা কোথায় কি কাজ করছে? ল এনফোর্সমেন্ট এজেন্সি জানে না কেন? মানিকগঞ্জে ধরেন এই যে জরিনা কলেজ না কি বললো, এই কলেজের পাশ থেকে লোকজনকে আনছে, লোকাল থানার গোয়েন্দা মানে টিমটা কাজ করে নাই কেন? কারণ এই মোবিলাইজেশনটা করতে তাকে কিন্তু 1-2 সপ্তাহ প্ল্যান করতে হয়েছে যে 25 তারিখে এই পরিমাণ লোক আনবো। তা আমি এটাকে সিরিয়াস গোয়েন্দা ফেলিয়ার হিসাবে দেখি। লোকগুলোকে তো ইনভাইটও করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে, একদিনে করা সম্ভব হয়নি। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে অনেকগুলো বিষয় এখানে জড়িয়ে আছে, যে 50,000 টাকা সুদমুক্ত ঋণ পাওয়ার জন্য একটা মানুষ একটা এলাকা চেনেন না, মানুষকে জানেন না, শাহবাগ খুঁজে পাচ্ছেন না, শাহবাগ কোথায়, সে এলাকাতে আসছে।
তাহলে সমাজের এই প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক চাহিদাটা এবং টানাপোড়েনটা কোন লেভেলে, সে হয়তো ছেলেমেয়ের পড়ালেখা করাতে পারছেন না, কৃষি জমিতে হয়তো দাদন থেকে সুদ আনছেন, এনজিও থেকে সুদে ঋণ আনছেন, ঋণটা শোধ করতে পারছেন না, তার ডিমান্ডটা কোথায়? থার্ড একটা বিষয় দেখেন, আমার জনগোষ্ঠীর শিক্ষা দীক্ষা চিন্তা বিবেক মনস্তত্ত্বের লেভেল কোথায় আছে? যারা একটা লিফলেট দেখে বিশ্বাস করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা 50,000 টাকা 1 লাখ টাকা দেবে যদি ওখানে আমি যেতে পারি। তো এই যে জায়গাটা, নির্বাচন নিয়ে জাহিদ ভাই কাজ করছেন, ওনাদের এটা মাথায় রাখতে হবে। এই যে আমার মানুষগুলো, এরা তো এই দেশের নাগরিক, আমার এখানে দায় দরদের ব্যাপার আছে। এই মানুষগুলো কিন্তু কদিন পর ব্যালটে যাবে, তারা ভোট দিয়ে এমপি মন্ত্রী বানাবে। তাহলে যে মানুষগুলো বোঝেন না যে একটা লিফলেটের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম দাবি করলেই আমার শাহবাগে ছুটে যাওয়া যায় না, ওখানে অন্তর্বর্তীকালীন সরকার টাকা নিয়ে বসে নাই, এইভাবে রাস্তায় টাকা লেনদেন হয় না রাষ্ট্রের, তাহলে সেই যে আমার সংখ্যার 12 কোটি 10 লাখ ভোটার, এই নাম্বারের ভোটার থেকে তাকে আপনি নাগরিকের ভোটার বানাবেন কবে? এই মানুষগুলো কিন্তু এমপি বানাবে কদিন পরে, বুঝতে হবে। তাহলে এই লেভেলের মনস্তত্ত্ব নিয়ে যারা এই সমাজে বাস করছেন, তারা যখন ব্যালটে যাবেন, এই ব্যালট দিয়ে কি নির্বাচিত হয়ে আসবে, এইটা হচ্ছে বেশি কনসার্নিং। আজকে যখন ঘটনাটা ঘটেছে, এটাকে আমি ছোট ক্যানভাসে দেখি যে আসছে, এটা ল এনফোর্সমেন্ট এজেন্সি মোটামুটি সেই আলোচনা আমরা রিজনেবলি হ্যান্ডেল করেছে। আমরা যাব। আমরা একটু হেলেন জেনের কাছে 1 মিনিট, যেহেতু আমরা খুব ছোট, মানে এই রকম এগুলোর পেছনে আপনারা সবসময় বলে থাকেন অন্য কিছু আঁচ করতে পারেন কিনা, হঠাৎ করে এতগুলো আন্দোলন? অবশ্যই দেখেন, প্রথমতই যেটা বলা হচ্ছিল যে যে কোনো বিপ্লবের পরে কিংবা গণ অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব হয়, কিংবা পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে, এগুলা কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেখেছি। তো সেই বিষয়টা তো বারবার করে রাজনৈতিক দলগুলা, বিশেষ করে বিএনপি তো বারবার করে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার করে বলার চেষ্টা করেছে। এবং দেখেন, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি প্রথম স্টার্টই হয়েছে কিন্তু বিতর্কের মধ্যে দিয়ে। আমরা দেখেছি যে বিগত 17 বছর যারা নির্যাতিত হলো, নিপীড়িত হলো, যারা জেলে গেল, যাদের পরিবার গুম হয়ে গেল, কিংবা যাদের পরিবার এলাকা ছাড়া হয়েছে, দেশে থাকতে পারে নাই, সেই সমস্ত লোকগুলোর অনেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা হয়েছে তাদের অনেকেই ওখানে অনুপস্থিত। যারা দেখা গিয়েছে বিগত দিনে সুবিধা ভোগ করেছে, সেই সমস্ত লোকগুলো এসে উপদেষ্টা মণ্ডলীতে অবস্থান নিয়ে নিল। তো সেই যে এটা তো একটা বিষয় আছেই। এবং তাদের মধ্য থেকে অনেককে দেখা গিয়েছে যে প্রশাসন, যেটা সবচেয়ে দেখেন বিগত আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট যারা মানে 17 বছরই করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের কিন্তু দুটা কাজ তারা খুব ভীষণভাবে একেবারে নিখুঁতভাবে করেছে। একটা হচ্ছে যে তারা প্রশাসনকে, তারা কিন্তু তাদের দলকেও কোনো রকমের মানে পাত্তা দেয় নাই, কিংবা দলকেও গুরুত্ব দেয় নাই, টোটাল প্রশাসনটাকে তারা অ্যাবসুলেট করেছিল। আরেকটা কাজ করেছিল যে বিরোধী মতামতকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করবার জন্য ব্যবস্থা করেছিল। তা আমরা কি দেখলাম যে হ্যাঁ, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিরোধী যে মতগুলা ছিল, বিরোধী যে দলগুলা ছিল, তারা অনেকটা উন্মুক্ত হয়েছে। কিন্তু এই টোটাল প্রশাসনটা কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। শেখ হাসিনার কিছু দুর্বৃত্ত এমপি মন্ত্রীরা গা ঢাকা দিয়ে দিয়েছে, দেশ ছাড়া হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু টোটাল প্রশাসনটা কিন্তু অ্যাবসুলেটলি রয়ে গিয়েছে। সেই কারণেই আজকে আমরা এই যে যেটা বললেন ফুয়াদ সাহেব, যে শাহবাগের মতো জায়গায় 1 লক্ষর মতো লোক আসবে, তো কোথায় এনএসআই, ডিজিএফআই, এসবি গোয়েন্দা রিপোর্ট কোথায়? জি হেলেন জানেন, আমরা এই আলোচনা কোনো রিপোর্ট তারা পেল না। তো এইরকম আরেকটা বিষয় হলো, দেখেন যে গ্রামের এত নিরীহ লোকগুলাকে কিভাবে ধরে নিয়ে আসলো আমাদের। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে নির্বাচনে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রটা কিন্তু আমি আলাদা। ডাক্তার জাহিদুর রহমান, আমি আপনার কাছে একটু যেতে চাই যে একটি বিষয় যে আলোচনাটা চলছিল, মূলত আমরা শুরু করেছিলাম যে হঠাৎ করে এক ধরনের অস্থিতিশীলতা যদি বলি, সেটি কেমন যেন গত 2-3 দিনে একটু বেশি দৃশ্যমান হচ্ছে এবং সেটা সংঘাতে পর্যন্ত গড়িয়েছে। এবং আজকে শিক্ষার্থীদের যেই 2টি কলেজের মারামারি, সেটি আহতের ঘটনা বলছে, কিন্তু
ভিন্ন ভিন্ন দাবি আছে যেগুলো আসলে আসেনি, যেমন দাবি করা হয়েছে যে মারা গেছে বা এরকম বিষয়, যদিও সেই বিষয়টির সত্যতা মেলেনি, পুলিশ বলেছে। আমার বক্তব্যটি সেই জায়গায় নয়। বক্তব্যটি হচ্ছে যে আরেকটি ঘটনা আপনি দেখেছেন যে গণমাধ্যমের উপরও, মানে এই মানে বৈচিত্র্যময় আন্দোলনের ভেতরে গণমাধ্যমের বিরোধীও একটা আন্দোলন আপনি দেখেছেন নিশ্চয়ই। একটি পত্রিকা অফিসের সামনে অবস্থান, এবং সেখানে আমার জানতে চাওয়াটি হচ্ছে যে আজকে অবশ্য তথ্য উপদেষ্টা বলেছেন এই ধরনের কিছু, ওনার যে বক্তব্যটি সেটি হচ্ছে যে উনি বলেছেন যে উস্কানিমূলক, অস্থিতিশীল করে তুলছে, এবং আরেকটি বলেছেন বাম ও ডানপন্থী কিছু গোষ্ঠী উন্মত্ত হয়ে পড়েছে, এটি মাহফুজ আলম বলেছেন। আর তথ্য উপদেষ্টা বলেছেন যে পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ সহ্য করা হবে না। আপনি কিভাবে দেখছেন যে আসলে বাম ও ডানপন্থীরা কি অস্থির হয়ে উঠেছে? হ্যাঁ, ধন্যবাদ। আমি এই ইস্যুতে আসার আগে ফুয়াদ ভাই খুব চমৎকারভাবে গোয়েন্দা ব্যর্থতার কথা বলছিলেন। বিভিন্ন ক্ষেত্রে আছে। আমি এই লাখ থেকে কোটি টাকা ঋণ পাওয়া যাবে, গোয়েন্দা ব্যর্থতার আরেকটু জিনিস যোগ করি। আমি খুব অবাক হলাম, গতকাল সন্ধ্যা থেকে ফেসবুকে অনেকে ছবি তুলে তুলে দিচ্ছিল যে এই গাড়ি কিন্তু ঢাকায় রওনা হচ্ছে, কেন যেন অনেকে ঢাকায় যাচ্ছে। দুই একজন রীতিমতো বলেছে যে এই রকম তথ্য দিয়ে থেকে ঢাকায় নেওয়া হচ্ছে কাল সন্ধ্যা থেকে। হ্যাঁ, সেটা আমরাও আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এরপরও তারা ঢাকায় এসে পৌঁছতে পেরেছে সেই বাসগুলো। তার মানে খেয়াল করুন, আমাদের সোশ্যাল মিডিয়াও যে তথ্য জানে, তারপরও আমাদের গোয়েন্দা ব্যর্থতা বলতে প্রস্তুত না। আমি আরো এটাকে গভীরভাবে তলিয়ে দেখতে বলবো যে এটা পরিকল্পিত কিনা, গোয়েন্দা সংস্থা ঠিক মতো কাজ করছে কিনা, জেনে শুনে কাজ করছে, এই তথ্য না জানার কোনো কারণ আছে বলে মনে করি না। সরকারি জায়গায় কেয়ারফুল হতে হবে, নাহলে সরকারের বিপদ আছে। আজকে যে কলেজের মারামারি হলো, এখানে ঘোষণা দিয়েছিল না কি যেন একটা কি সানডে যেন নাকি কি টিউসডে নাকি একটা ঘোষণা দিয়েছে, তার আগেই এগুলো যে ঘোষণা দিয়ে তারা কিন্তু আজকে এই মারামারি করেছে। ঘোষণা দিয়ে মারামারি, গতকাল মারামারি হয়েছে, আজকে কিন্তু ঘোষণা দিয়ে মারামারি ছিল। মানে আগের দিনই ঘোষণা দেওয়া হয়েছে যে আগামীকাল এটা করব, এবং একটা কলেজকে তছনছ করে লুটপাট করে শেষ করে ফেলা হয়েছে। তো এই ঘটনাগুলো তো আসলে যেটা আপনি ঘোষণা দিয়ে করছেন, একটা স্পন্টেনিয়াস মারামারি যদি হয়ে যায় সেটা নিয়ে আপনি বলতে পারেন যে এটা হঠাৎ হয়ে গেছে। ঘোষণা দিয়ে আজকে মারামারি হয়েছে, আপনি এটা প্রিভেন্ট করতে পারেন নাই। সো এই বিপদগুলো কিন্তু সামনে আছে। এবং একইভাবে আমি যদি বলি মিডিয়ার ক্ষেত্রে দুটো ব্যাপার। প্রথম আলো ডেইলি স্টারকে কেন্দ্র করে যা যা হচ্ছে, দর্শকরা হয়তো খেয়াল করেছেন যে ডেইলি স্টারের সামনে নামাজ পড়া হয়েছে, ডেইলি স্টারের ওখানে তাদের নাম চেঞ্জ করে একটা কাগজ লাগিয়ে ছবি তোলা হয়েছে। গরু জবে। প্রথম আলোর ক্ষেত্রে যেটা হয়েছে, কন্টিনিউয়াসলি গরু জবাই হয়েছে, এটা সিগনিফিক্যান্ট। এবং এখানে ভারতের, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা ভারতের দালাল এবং তারা ফ্যাসিবাদের দোসর, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তারা রোল প্লে করেছে, এটার জন্য গরু জবাই করা হয়েছে। এবং আজকে লং মার্চ ছিল কারওয়ান বাজারের উদ্দেশ্যে, আমি জানি না সেই লং মার্চটার শেষ খবর আমি দেখিনি। একটা পত্রিকা কি করছে না করছে, প্রথম কথা হচ্ছে পত্রিকার একটা এডিটোরিয়াল পলিসি থাকে। পত্রিকাকে আপনার মতো আমার মতো চলতে হবে না। আপনি যদি বাজারে যে কোনো পত্রিকা দেখেন, জি গ্লোবালি দেখেন, এজন্য আমরা অনেকে দুটো তিনটে কাজ করি, দুই তিনটা রকম, যারা একটু বেশি বেটার ইনফর্ম থাকতে চাই, আমরা দুই তিনটা কাগজ পড়ার চেষ্টা করি। এখন না, প্রিন্টের যুগে আমরা দেখতাম দুই তিনটা নিউজ পেপার যারা কনসাস মানুষ তারা রাখেন, কারণ তারা বিভিন্ন দিক থেকে দেখতে চায়। তার পত্রিকাগুলোর দিক আছে, আসলে তার এডিটোরিয়াল পলিসি আছে, সে কীরকম অপিনিয়ন ছাপাবে, নট অনলি দ্যাট, সে কোন নিউজটাকে কোন রকম ট্রিটমেন্ট দেবে, এগুলো কোনোটা অপরাধের বিষয় না, এটা তার চয়েস। পত্রিকার অপরাধ কখন? যখন সে কোনো ডিসইনফরমেশন, মিসইনফরমেশনও ছাড় দেওয়া যেতে পারে যে আপনি ভুলভাবে এটা জানেন নাই, করেছেন, উচিত না। কিন্তু ডিসইনফরমেশন, আপনি জেনে শুনে যদি কোনো মিথ্যা তথ্য প্রপাগেট করার চেষ্টা করেন কোনো ভেস্টেড ইন্টারেস্টে, ইটস আ ক্রাইম। সেটাও ডিল করার পথ আছে, আপনি কিভাবে করবেন। বাংলাদেশে পিআইবি আছে, এমনকি মামলারও সুযোগ অন্তত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ছিল, বা সামনে আমরা এগুলো এনফোর্স করতে পারি। কিন্তু আমরা একটা পত্রিকাকে বন্ধ করে দিতে হবে, বন্ধ করে এই দেশে তারা কোনোভাবেই থাকতে পারবে না, পত্রিকার অফিসে আগুন জ্বালিয়ে দিতে হবে, এই ধরনের আলাপ করা, এটাকে আমার কাছে ভয়ঙ্কর অশনি সংকেত মনে হয়। ফুয়াদ ভাইয়ের সাথে শোয়ের আগে আলাপ হচ্ছিল, বন্ধ করে দেওয়ার দাবি মুখে করা হচ্ছে, এইটুকু পর্যন্ত ধরুন কেউ ছাড় দিলেন, আমিও মনলাম আচ্ছা ঠিক আছে, মুখে বলছেন যে নেটা বাংলাদেশে থাকতে পারে না, কিন্তু আপনি ওখানে কর্মসূচি নিয়ে যাচ্ছেন, অবস্থান শুধু না, ইনসিকিউরিটি তৈরি করছেন। 5 অগস্ট কিন্তু ডেইলি স্টার অফিসে লোকজন ঢুকেছিল, যদিও ঘটনাচক্রে সেটা আর খুব বেশি খারাপ পর্যায়ে যায়নি। সুতরাং যখন এখানে মব তৈরি হচ্ছে, সেই মব কি করতে পারে না পারে, 5 আগস্টে অনেক টেলিভিশনের ভেতরে ভাঙচুর হয়েছে, সেটা তো একটা একই রকম মব। হ্যাঁ, এখন একইভাবেই আপনি এখন যখন ডেইলি স্টারের কথা বলছেন, তখন সেই জিনিসটা, সেই পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে যে কথাটা বলছি, আমাদের
এভাবে আরো খোলাখুলি কথা বলা ভালো। এ দুটো পত্রিকার এক ধরনের লিবারেল পত্রিকা। সারা মানে দেশে আমাদের বিভিন্ন রকম পত্রিকা থাকবে, আমাদের মধ্যে কোনটা একটু র্যাডিক্যাল, কোনটা একটু রাইটিস, কোনটা লেফট লিনিং, এসব নানান রকম আছে। এটা একটা লিবারেল পত্রিকা। সো একটা ন্যারেটিভ আমাদের দেশে যে তৈরি হতে চেষ্টা হয়েছিল, যেটা আমার কাছে ভয়ের ব্যাপার। শেখ হাসিনার বিরুদ্ধে সবাই একজোট হয়েছিল ভারতের গত নির্বাচনের আগে। আমি দেখেছি, আমি নামই যদি বলি শ্রীরাধা দত্ত, শেখ হাসিনার পেইড মানুষ আমার মনে হয়, কিন্তু তিনিও যখন শেখ হাসিনার পক্ষে ন্যারেটিভ তৈরি করতেন, তিনি বলতেন শেখ হাসিনা ইলেকশন রিগ করে, শেখ হাসিনা করাপ্ট, শেখ হাসিনা কোনো রকম গুড গভর্নেন্স দিতে পারে না, কিন্তু শেখ হাসিনাকে রাখতে হবে, কারণ শেখ হাসিনাকে যদি রাখা না হয় বাংলাদেশ ইসলামিক ফান্ডামেন্টালিস্ট বা এক্সট্রিমিস্টদের দখলে চলে যাবে, এটা এই অঞ্চলের স্টেবিলিটির জন্য ক্ষতিকর হবে। তাদের ন্যারেটিভ শেষ পর্যন্ত তারা শেখ হাসিনা ভালো করছে এই ন্যারেটিভ আনতো না। এবং 5 আগস্টের পর খেয়াল করবেন প্রতিটা ন্যারেটিভ হচ্ছে ওইটা, হিন্দুদের উপরে আক্রমণের ডিসইনফরমেশন। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে, আমি নিজে প্রচুর এই প্রশ্ন ফেস করেছি, তোমাদের তো ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা মূর্তি পছন্দ করে না, তাই তারা মূর্তি ভেঙে দিয়েছে। এবং তুমি ঢাকায় আসো, ঢাকায় দেখো কতগুলো স্কাল্পচার এরপরে রয়ে গেছে। ন্যারেটিভ কি? নাটক বন্ধ করা হয়েছে। সাথে সাথে আনন্দবাজার পত্রিকায় নাটক বন্ধ হওয়া 2 ঘন্টার মধ্যে নিউজ করেছে, শিল্পকলার যে নাটক। কোথা এইরকম যতগুলো জিনিস, তার সাথে আপনি যদি এটাকেও যোগ করেন, এই ন্যারেটিভটা তৈরি করার সুযোগ হচ্ছে। ভারত ক্রমাগত এগুলো করছে, এবং যেটা খুবই জরুরি কথা, এটা ওয়েস্টের ট্র্যাকশন পাচ্ছে। আমরা ব্লুমবার্গের রিপোর্ট দেখেছি বেশ আগেই, এবং পরিবর্তিত পরিস্থিতিতে যখন ট্রাম্পের মতো লোক ক্ষমতায় আসছে, যখন তুলসি গাবার্ডের মতো একজন হিন্দুত্ববাদী মানুষ, যিনি হোয়াইট আমেরিকান হলেও একজন হিন্দুত্ববাদী, তাকে ইন্টেলিজেন্স চিফ করা হচ্ছে। সো এই প্রেক্ষাপটে আমাদের এগুলো, আর একটার সাথে একটা কথা যোগ করে রাখাও ভালো। ধরুন বিশ্ববাসী কিছুই করছে না, আমরা বাংলাদেশকে একটা টলারেন্ট সোসাইটি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করেছি। সুতরাং আমাদের অপিনিয়ন থাকবে, আমাদের প্রতিবাদ থাকবে, আমাদের সমালোচনা থাকবে। পত্রিকা কিন্তু সিরিয়াসলি ক্রিটিক করার বস্তু, আমি মনে করি এটা। আপনি তার এডিটোরিয়াল পলিসির কথা বললাম, থাকতে পারে, কিন্তু আপনি সেটা ক্রিটিক করতে পারেন, আপনি সেটা নিয়ে আপনার বক্তব্য জানাবেন, প্রতিবাদ করবেন, এবং এমন কোনো প্রতিবাদও আপনি করতে পারেন যেটা অন্তত থ্রেট না, খালি মুখেও না। ওখানে আপনি অবস্থান করলেন, আপনি ওখানে প্ল্যাকার্ড দেখালেন, আপনি জানালেন কতটুকু কি করবেন। কিন্তু আমরা যদি ট্যাগ করা শুরু করি, শেখ হাসিনা দেখবেন ট্যাগ করতো, যে বিখ্যাত কথা আছে না, গিভ দ্য ডগ আ নেম অ্যান্ড কিল ইট। উনি করতেন কি, তুমি শিবির, তোমাকে এবার তুমি খরচযোগ্য, তুমি জঙ্গি, তুমি খরচযোগ্য। সো আমরা এখন যদি ট্যাগ করি, তুমি কিন্তু ভারতের লোক, সো তুমি খরচযোগ্য। কিন্তু এখন তো অনেক ট্যাগিং হচ্ছে যে ফ্যাসিবাদের দোষর, তুমি ভারতের লোক, এই করে যদি আমরা খরচযোগ্য করে ফেলতে পারি, টু সাম এক্সটেন্ট একই রকম চর্চার জায়গা দেখা যায়। এই ব্যাপারগুলো আমাদের সতর্ক হওয়া দরকার। আমি আবারও বলছি, শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি, পতন করেছে এত মূল্য দিয়ে, জাস্ট আমরা একটা সহনশীল, একটা গণতান্ত্রিক সমাজ চেয়েছিলাম। সেই জিনিসটা এনশিওর করা দরকার, এবং মিডিয়ার সাথে সাম্প্রতিক বিশেষ করে 2টা পত্রিকার সাথে যা হচ্ছে, এটা একটু অ্যালার্মিং। এই পত্রিকার বিষয়ে আমি একটু ফুয়াদ আপনার কাছে যদি একটু জানতে চাই, যে দাবি তো অবশ্যই মানুষের থাকবে, প্রতিবাদ থাকবে, কিন্তু সব দাবি কি আসলে মানে সমাজে স্থিতিশীলতা অস্থিতিশীলতা তো বিষয় তো রয়েছে, নেতিবাচক বা ইতিবাচক দিক থেকে আপনি এগুলোকে কিভাবে দেখেন? সব দাবি কি করতে হবে, বা সব দাবি কি যৌক্তিক হলেও সেক্ষেত্রে সমাজের শৃঙ্খলা রক্ষার্থে সেটি কতটা নৈতিক বা যৌক্তিক? দেখেন, লন্ডনে থাকা অবস্থায় আমি নিজেও বহুদিন বিবিসির সামনে গিয়ে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেছি, এবং বিভিন্ন জেনুইন কারণে প্রতিবাদ ছিল। একটা ছিল, ধরেন ওয়ার অ্যান্ড টেররের জমানায় মুসলমানদেরকে লার্জলি প্যাকেটবদ্ধ করে আপনার সন্ত্রাসী বানানো, ইসলাম বিদ্বেষ যে পরিমাণ ছড়িয়েছে, একটা ইসলামোফোবিয়া ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছিল, বিভিন্ন জায়গায় চাকরিতে, লেখাপড়াতে যে বৈষম্য ডমিনেন্টলি ছড়িয়ে গেছিল, এবং ফিলিস্তিন ইস্যুতে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে ডিসপ্রপোর্শনেটলি জায়নিস্টদের পক্ষে রিপোর্ট করেছে, কাভারেজ করেছে। এগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিবাদ করেছি বিবিসির সামনে, এবং একটা কমপ্লেন প্রসিজিওরও আছে, বিবিসিতেই আছে, যে আপনি বিবিসির বিরুদ্ধে কমপ্লেন করতে পারবেন। তো এখন এর মানে কি আমরা বিবিসি পড়তাম না, বিবিসি দেখতাম না? বিবিসি থেকে আমি ইন্টারভিউ দিয়েছি না, অনেকবার অনেক ইস্যুতে আমি ইন্টারভিউ দিয়েছি, বাংলাদেশ ইস্যুতে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যুতে ইন্টারভিউ দিয়েছি। তো এখন সেই জায়গাতে দেখতে হবে যে প্রথম আলো, ডেইলি স্টার আমরা পড়ি যেমন, এবার এর অনেক কিছুর সাথে আমরা একমত নই না, এবং এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটার সাথে তো আপনি একমত নাও থাকতে পারেন, আমরা হব না, এবং এটাই হচ্ছে একটা ডেমোক্রেটিক ভ্যালুস। প্রথম আলোর ব্যাপারে যারা মানে কথা বলছেন, তাদের যৌক্তিক কিছু সমালোচনা আছে, যেমন ধরেন অযৌক্তিকভাবে ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষ এবং মুসলিম বিদ্বেষ, বাংলাদেশের মানুষের যে ডমিনেন্ট কালচার, মূল্যবোধ, এগুলোকে ছোট করা, হেয় করবার যে কাজ,
এগুলোর বিভিন্ন কাজ তারা করেছেন। কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে প্রথম আলো অসাধারণ কিছু রিপোর্ট করেছেন এবং বিভিন্ন সময় করে যান। এই আন্দোলনের সময় আমরা দেখেছি যখন সারা বাংলাদেশের গণমাধ্যম জুন জুলাই আগস্টে কোনো তথ্য দিত না, ব্ল্যাকআউট করে দিয়েছে, হাসিনার দালালি করেছে, এই আন্দোলনে কিন্তু প্রথম আলো হিস্টোরিক রোল প্লে করেছে। কারফিউর ভিতরে যখন মোবাইল নাই, ইন্টারনেট নাই, কোনো খোঁজখবর পাচ্ছি না, প্রথম আলোতে কিন্তু আমরা জানতে পেরেছি যে গতকালকে কয়জন ভাই শহীদ হয়েছেন, কোন জেলাতে কতজন ভাই আহত নিহত হয়েছেন, এর ডিটেল কাভারেজ কিন্তু আমরা দেখেছি। প্রথম আলোই কিন্তু প্রথমে রিপোর্ট করেছে যে ইসলামী ব্যাংকে যে ভয়ঙ্কর নভেম্বর নামে যে ব্যাপক লুটপাট হচ্ছে এসালম করেছে, এগুলো করেছে। অতএব ভয়ঙ্কর সেপ্টেম্বর বিরাট একটা রিপোর্ট করেছে। ডেইলি স্টারও কিন্তু আপনার এসালম নিয়ে বড় রিপোর্ট করেছে। ডেইলি স্টারের এডিটোরিয়ালের সাথে আমার একমত, আমি নাই হইতে পারি, কোনো সমস্যা নাই। তো এই জন্য হচ্ছে যে তাদের সমালোচনা করবার মতো যেরকম রিপোর্ট তাদের আছে, দুইটা পত্রিকারই অস্বাভাবিক পেশাদার রিপোর্টিংও আছে। এই দুইটাকে কোনোভাবে একটার মাধ্যমে আরেকটাকে এক্সক্লুড করা যাবে না। যেটা আমার কাছে ভালো লাগছে না এটা নিয়ে আমি সমালোচনা করব এবং সমালোচনা করার অধিকার রাখি। প্ল্যাকার্ড নিয়ে, ব্যানার নিয়ে আমি তার অফিসের সামনে অথবা লিখিত কমপ্লেইন করে অন্য প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে আমি তার সমালোচনা করতেই পারি। ডেইলি স্টারে একজন কাজ করতেন, আহমদ নামে একজন ভাইকে দেখেছি যে উনি ওনার অভিজ্ঞতার কথা বলেছেন যে ওনাকে কিভাবে বঞ্চিত করা হয়েছে, বিভিন্নভাবে হেয় করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। প্রথম আলোকে অনেক সাংবাদিকরাও করেছেন। কিন্তু আবার প্রথম আলো ডেইলি স্টারের সাংবাদিকরাই বলছেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি পেশাদারিত্বের সাথে বেতন, ভাতা, বোনাস, পেনশন, গাড়ি, ফ্যাসিলিটি এগুলো দেওয়া হয় একমাত্র দুইটা প্ল্যাটফর্মে। অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে এই লেভেলের প্রফেশনাল স্যালারি কাঠামো ডেভেলপ করে নাই। তাহলে দেখেন যে এই দুইটা পত্রিকা সম্পর্কে প্রচণ্ড রকম সমালোচনা করবার জায়গা যেমন আছে, আবার এটার কি প্রশংসা করবার মতো জায়গাও তার আছে। তো সেই জায়গাতে বসে আমাকে দেখতে হবে যে একটা জাতীয় গণমাধ্যমকে এই কন্ট্রোভার্সি, এই আলোচনা আলাপ তর্কের মধ্যেই তাকে দেখতে হবে। বন্ধ করে দেওয়া সমাধান হতে পারে না। বন্ধ করে দেওয়া, আগুন লাগায় দেওয়া, তার সাইনবোর্ড খুলে ফেলা, সাংবাদিকদেরকে আসা যাওয়ার পথে ওখানে নিরাপত্তাহীনতা তৈরি করাটা, এটা কিন্তু আমাদেরকে শাহবাগকে স্মরণ করিয়ে দিচ্ছে। গণজাগরণ মঞ্চ কিন্তু আপনার নাম ধরে ধরে বলেছে ইসলামী ব্যাংক বন্ধ করতে হবে, আমার দেশ পত্রিকা বন্ধ করতে হবে, নয়া দিগন্ত বন্ধ করতে হবে, সংগ্রাম বন্ধ করতে হবে। আমরা কিন্তু দেখেছি RTV বন্ধ হয়েছে, চ্যানেল 1 বন্ধ হয়েছে, ইসলাম টিভি বন্ধ হয়েছে, দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছে। আমার দেশের উপরে কি ঝড় গেছে, সম্পাদককে জেলে যেতে হয়েছে। 35-40টার মতো আউটলেট, অনলাইন আউটলেটকে বন্ধ করে দিয়েছে শীর্ষ নিউজ। তারপরে হচ্ছে যে আপনার আমরা দেখেছি যে কিভাবে অ্যাপ্লিকেশনগুলো সাসপেন্ড করে রাখতো, অ্যাপ্লিকেশন দিত না, অ্যাপ্রুভ করতো না যারা ডান ঘরানার ছিলেন তাদেরকে। তো এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি। অতএব যেই জিনিসটা 2011, 12, 13তে আমরা মেনে নেই নাই, অযোগ্য এবং অনৈতিক মনে করেছি, অযৌক্তিক মনে করেছি, প্রথম আলো ডেইলি স্টার বন্ধের দাবিটাও ঠিক একই কারণে, একই গণতান্ত্রিক মূল্যবোধের কারণে এটা অযৌক্তিক। আমি প্রথম আলো সমালোচনা করব, তার বিরুদ্ধে ক্রিটিক লিখব, কোথায় কোথায় সে মিথ্যা রিপোর্টিং করেছে, কোথায় কোথায় ইসলামোফোবিয়া ইন্ডাস্ট্রি কায়েম করেছে, কোথায় কোথায় সাধারণ ইসলামী মূল্যবোধওয়ালা মানুষদেরকে জঙ্গি বানিয়েছে, এটা যেমন বলবেন। প্রথম আলো ভালো রিপোর্ট যেখানে করেছে সেটাও তাকে বলতে হবে। সেটা তো অন্য সব পত্রিকা বা টেলিভিশনের ক্ষেত্রে পত্রিকার ব্যাপারেই আমাদের এই জায়গাতে আসতে হবে। একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ কাউকে বন্ধ করে দিয়ে, নীরব করে দিয়ে, চুপ করে দিয়ে হবে না। একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ হচ্ছে আলাপে আলাপে তৈরি হয়, গল্পে, তর্কে, বিতর্কে, আলোচনায়, সমালোচনায়। এই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির জায়গায় আমরা তাদেরকে মোকাবেলা করতে চাই, মোকাবেলা তারা করুক, যারা প্রতিবাদ করছে তাদেরকে দেখতে চাই। কিন্তু বন্ধ করে দেওয়া, আগুন লাগানো, সাইনবোর্ড খুলে ফেলা, এগুলো ফৌজদারি অপরাধ। অতএব আইন হাতে তুলে নেবেন না। আমরা যে ট্রানজিশনটা চাচ্ছি, যে ট্রান্সফরমেশনটা চাচ্ছি, এখানে ডেমোক্রেটিক ভ্যালুজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে যে কারণে আপনি আজকে স্বাধীনতাটা ভোগ করছেন, সেই স্বাধীনতাটা অন্যদের জন্য পরাধীনতায় রূপান্তরিত করবেন না, এটা আমরা বোধ করছি। জি, ধন্যবাদ। আমি একটু হেলেন জেরিন আপনাকে একটু বলতে চাই যে আজকে আপনি দেখেছেন যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন, বলেছেন যে সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই, অর্থাৎ সংস্কার আপনারাও চান। কিন্তু অনেকগুলো সংস্কার করার জন্য যখন আপনারা বলছেন, সেক্ষেত্রে এই সংস্কারগুলো করে
নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেটা আমরা যেমন দেখেছি, তেমনি এই সংস্কারগুলো সম্পন্ন করে যেই সময়ের মধ্যে আসলে আপনারা নির্বাচনের কথা বারবারই বলে আসছেন বা বলছেন এখন পর্যন্ত, সেই সময়ে কি এত দ্রুত সংস্কার করে একটি নির্বাচন দেওয়া সম্ভব কিনা? এবং আপনারা বলছেন যত বেশি সময় থাকবে এই সরকার তত বেশি বিপদের আশঙ্কা করছেন, সেটা কি? ধন্যবাদ আপনাকে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এটা সঠিকই দিয়েছেন, এবং আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে তো বারবার করে, বিশেষ করে আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে যে 31 দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়েই কিন্তু মানে বিস্তারিত সমস্ত কিছু আছে যে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের মানে বিভিন্ন যে আমরা যে বলেছি ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, এই বিষয়গুলো কিন্তু 31 দফার মধ্যে আছে। সেই কারণেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন, আমাদের 31 দফার মধ্যে কিন্তু সেই সংস্কার প্রস্তাবনাগুলো এখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে। কিন্তু যেটা বারবার করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে ধরেন 31 দফা বাস্তবায়ন করার জন্য একটা দীর্ঘ সময়ের দরকার। হ্যাঁ, এই জায়গাটাই তো হলো আমাদের মানে মূল বক্তব্যটা, যে এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা স্বল্প সময়ের সরকার, এবং এই সরকারটি যদি দীর্ঘায়িত করতে যায় তাহলে এই যে আমরা এখন যেটা দেখছি যে প্রতিদিনই কিন্তু মানে ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে। কারণ কি, বিএনপি আপনি জানেন যে বিএনপি হচ্ছে সেই দল যে দলের রাষ্ট্র পরিচালনার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং বিরোধী দলে থাকারও দীর্ঘ অভিজ্ঞতা আছে। বিএনপি কিন্তু খুব ভালো করে জানে যে আওয়ামী লীগ দলটি কীরকম। বিএনপি খুব ভালো করে জানে যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে লগি বৈঠার মতো মানে কর্মসূচিও পালন করে, কিংবা বাইতুল মোকাররমে লগি বৈঠার কথা বললে না, বাইতুল মোকাররমে যেটা করেছিল যে মানুষ মেরে তারপরে তার লাশের উপরে নৃত্য করা হয়েছিল। হ্যাঁ, তো বিএনপি কিন্তু জানে। আর এখন আওয়ামী লীগের যেটা অবস্থা, ধরেন ওই সময়টায় 2001-এর পূর্বে যেটা ছিল, সেই সময় কিন্তু আওয়ামী লীগের এত অর্থবিত্ত ছিল না। এখন দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করার কারণে এবং এতটা দুর্নীতি করার কারণে আওয়ামী লীগের কিন্তু একটা তৃণমূল পর্যায়ের একটা ওয়ার্ডের একটা নেতাও দেখা গিয়েছে শত কোটি টাকার মালিক। সেই কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে ধরেন যে বিভিন্ন অটোরিকশার সেখানে কিন্তু না, সেই আন্দোলনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রলীগ, যুবলীগ এসে অংশগ্রহণ করছে। আমরা যখন দেখি যে হিন্দু সম্প্রদায়ের যে আন্দোলনগুলো করছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন চেহারাগুলো আমরা পেয়ে যাচ্ছি। এবং এই যে শিক্ষার্থীদের মধ্যেও কি আপনারা এরকম আশঙ্কা করছেন কিনা? অবশ্যই, কারণ বিশেষ করে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আজকে যে সারাদিন উত্তাল ছিল ঢাকা শহর, এটা আমি মনে করি এখানে সন্দেহের কোনোই অবকাশ নাই যে এখানে তৃতীয় পক্ষ কিংবা আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ এখানে যে অংশগ্রহণ করছে না, তারা যে উস্কানি দিচ্ছে না, তারা যে অর্থ দিয়ে সহযোগিতা করছে না, এখানে সেই প্রশ্ন তোলার কোনো মানে সেই প্রশ্ন তুলে মানে আমরা যে এটা শেষ করে দিব সেই জায়গা কিন্তু থাকার অবস্থা নাই। কারণ আওয়ামী লীগ এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে করে থাকে। সেই কারণেই আমরা বলছি যে আপনার ধরেন এই যে সংস্কারের যেটা কথা বলা হচ্ছে, সেটা আমাদের বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই আমরা সংস্কার চাই, মানে একটা যৌক্তিক সংস্কার চাই এবং একটা স্বল্প সময়ের মধ্যে আপনার নির্বাচন সুষ্ঠুভাবে করা যায় কিভাবে, আপনার নির্বাচন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবার জন্য যেই প্রতিষ্ঠানগুলা আপনার দরকার, সেই প্রতিষ্ঠানগুলা আপনি সংস্কার করে একটা যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের পথে যাওয়াটাই হচ্ছে এখন সবচেয়ে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। কারণ কি, আপনি দেখতে পাচ্ছেন যে এই সরকারটি কিন্তু আর চলছে না। এই সরকারটি কিন্তু বিশেষ করে আপনি ঢাকা শহরে তাও কিছুটাই হচ্ছে, কিন্তু ঢাকার বাইরে যদি আপনি যান তাহলে দেখবেন যে ওখানকার অবস্থা আরও খারাপ। কারণ ওখানে ইতিমধ্যেই অনেকগুলা প্রতিষ্ঠান কিংবা অনেকগুলা ধরেন উপজেলা
ভেঙে দেওয়া হয়েছে, কিংবা উপজেলায় যারা পরিচালিত করতো তাদের এখন আর কোনো অবস্থান নেই, কিন্তু এই জায়গাগুলো কিন্তু শূন্য হয়ে গেছে। নাগরিক যে সেবা, সেই সেবাটা কিন্তু এখন জনগণ নাগরিক পাচ্ছে সেবাটা না। আসলে এটা ঢাকা শহরেও ঢাকা সিটি নাগরিক কর্পোরেশন সেবা থেকে পাওয়া কিন্তু যাচ্ছে পাচ্ছে না। প্রশাসনে যারা আছে তারাও কিন্তু গা ছাড়া অবস্থা। নাগরিকরা যে কার কাছে যাবে সেই জায়গায় কিন্তু একেবারেই শূন্য অবস্থা একটা বিরাজ ভ্যাকুয়াম করছে। তৈরি হচ্ছে, জি। এবং সেই জায়গাটাতে আমি বলবো বিএনপির মতো একটা বৃহৎ দল আছে বিদায়ী আজকে কিন্তু অনেকখানি এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা সরকার পরিচালনা করছেন তারা কিন্তু অনেকখানি ফিল করতে পারছে না। কিন্তু বিএনপি কিন্তু প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ এইগুলা কিন্তু ফেস করছে। সেই কারণে বিএনপি কিন্তু বুঝতে পারছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা যত দীর্ঘায়িত হবে এই সমস্যাগুলো আরও বাড়তে থাকবে। এবং সেই কারণে আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকারের আজকে বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্য থেকে কিন্তু হতাশার কথা আসছে। তারা কিন্তু অনেকেই ছেড়ে দিতে চাচ্ছে, অনেকের নাকি সংসার চলছে না, যে বেতন পাচ্ছে, এই ধরনের কথাগুলো। কিন্তু এটা তো আমরা প্রত্যাশা করি নাই যে এত অল্প সময়ের মধ্যে, মানে 110-12 দিনের মধ্যে এসে তারা এই ধরনের বক্তব্য দিবেন। তো আমি মনে করি এই জায়গা থেকে যদি তারা এই জায়গা থেকে যদি তারা মুক্ত হতে চায় তাহলে তাদের অবশ্যই আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে অনতিবিলম্বে একটা রোড ম্যাপ দেন। আর আপনি দেখেন যে যদি রোড ম্যাপটাই দেওয়া হয়, আজকে যে ছাত্ররা, এই ছাত্ররা তো একটা 1 মাস বলি, জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে তারা দীর্ঘ 1 মাস একটা আন্দোলন করেছে। তারা কিন্তু ওই যে তার আচরণ কিংবা তার যে কর্মসূচির মধ্যে তারা ছিল, তারা কিন্তু কিছুটা অভ্যস্ত হয়ে গিয়েছিল। তো এখন কিন্তু তারা ওই জায়গা থেকেও পিছনে আসতে পারছে না। এখন যদি আপনি একটা নির্বাচনী রোড ম্যাপ দেন, এই ছাত্ররা কিন্তু দেখা যাবে যে সেই নির্বাচনী কর্মসূচিতে নির্বাচনমুখী তারা হয়ে যাবে, তারা অনেকখানি তারা ওই জায়গায় ব্যস্ত হয়ে যাবে। কাজেই তারা এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে না। সেই কারণে আমি মনে করি যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যথার্থই বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নির্বাচন এবং সংস্কার নিয়ে আমাদের খুব বেশি যে দূরত্ব আছে তা না, পার্থক্য আছে তা না, আমরা খুব কাছাকাছি আছি। এখন এইটা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত রোডম্যাপটি দিবে আমি মনে করি। আমি অন্য একটি বিষয়ের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর জাহেদ। একটি সংবাদ নিশ্চয়ই আপনি শুনেছেন যে ইসকন নেতা সাবেক অধ্যক্ষ চিন্ময় দাস তিনি গ্রেফতার হয়েছেন, এবং এইটা নিয়ে কি আপনি ইতিমধ্যে রাতে অনেক বিক্ষোভ হয়েছে, কোনো কিছু প্রজেকশন সামনের দিকে যে এটা নিয়ে এক ধরনের অস্তিত্ব একটু ছোট করে যদি বলেন, এটাকে কিভাবে দেখছেন? এটা একটু গভীরভাবে বিবেচনার প্রয়োজন আছে মনে করি। নিশ্চয়ই আমরা শুনবো। আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের নানান দাবিতে রাস্তায় আসছেন। ঢাকায় দীর্ঘদিন ছিলেন, চিটাগংয়ে ছিলেন, সম্প্রতি রংপুরেও হয়েছে। চিটাগংয়ে যে সমাবেশ হয়েছে সেটার ভিতরে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। ওনাদের প্রথম সমাবেশ হলো, তারপর একটা পতাকায়, জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা ছিল। আমি এটাকে আসলে খুব মেজর কোনো প্ল্যান্ড কিছু বলে মনে করি না, কিন্তু মামলা হলো, পরে সেই মামলা হয়েছে, তাকে আবার বহিষ্কার করলো বিএনপির একজন নেতা ছিলেন। এরপর আবার একজন ইসকনের, একটু দর্শকদের উদ্দেশ্যে লাইনগুলো বলি তাহলে বুঝতে সুবিধা হবে। একজন মুসলিম মানুষ ইসকনের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছে, এরকম একটা অভিযোগে তার বাড়িতে বা দোকানে গিয়ে হামলা হয়েছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। মানে আমাদের এখানে যা ঘটে তার ঠিক উল্টো ঘটনা। আগে এটা হতো যে হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ একটা কিছু বলছে, মুসলিমরা আক্রমণ করছে। এরপর যেটা হলো, ওখানে যৌথ বাহিনীর অ্যাকশন হলো এবং হিন্দু সম্প্রদায়ের অভিযোগ আছে যেখানে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এরপর রংপুরে যখন হলো, রংপুরে জনাব চিন্ময় খুবই আমার বিবেচনায় আপত্তিকর কিছু কথা বলেছেন। উনি বলছেন হিন্দু সম্প্রদায়কে উচ্ছেদ করার চেষ্টা কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না। আচ্ছা, বাংলাদেশে কি হিন্দু সম্প্রদায়কে উচ্ছেদ করার কোনো রকম কোনো চেষ্টা আছে? আমি আসছি এরপরে। উনি একটা জায়গায় বলছেন ওনাদেরকে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, এটাও আমি খুব স্ট্রংলি কন্ডেম করি। সরকারের এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তাদের যে সমাবেশ, এই সমাবেশগুলো আমার কাছে তাদের দাবিকে অযৌক্তিক মনে হয়। কারণ হলো তারা যে দাবি করছেন এবং যে অভিযোগ করছেন, মানে হিন্দুদের উপরে 5 আগস্টের পর থেকে মূল ডিবেটটা কোনটা, হিন্দুদের উপরে কমিউনাল আক্রমণ হচ্ছে কিনা,
সাম্প্রদায়িক আক্রমণ সাম্প্রদায়িক হচ্ছে কিনা। আক্রমণ, জি। আপনি হিন্দু, তাই হিন্দু হিসাবে আক্রমণ করলাম। ভারতে যেমন বিজেপি এবং আরএসএস মুসলমান তুমি জাস্ট সেজন্যই আক্রমণ করছি, সেরকম আক্রমণ হচ্ছে কিনা। আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা প্রত্যেকে এই কথা বলার চেষ্টা করেছি, হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ কিছু হয়েছে, কিন্তু হিন্দু হিসেবে নয়। এটা আওয়ামী লীগ হিসাবে কারোর উপর আক্রমণ হতে পারে না, এটা ঠিক আছে। জি, কিন্তু কোনো এই যে আক্রমণই তো হতে পারে না। হ্যাঁ, কিন্তু এই ডিসইনফরমেশনটা ছড়ানোর চেষ্টা হচ্ছে। কিন্তু ওনারা ওখানে আসলেন এবং ওখানে জনাব চিন্ময়ে বাধা দেওয়া প্রসঙ্গে বলছেন এসব করলে বাংলাদেশ লিবিয়া, ইরাক এবং সিরিয়ার মতো হয়ে যাবে। 3টা গৃহযুদ্ধ আক্রান্ত দেশের নাম তুলে উনি কথা বলেছেন রংপুরে। আমি খুব মন দিয়ে পড়েছি এবং আমি এটা তখন পয়েন্ট আউট করেছি। একটা কথা মনে রাখতে হবে, আমি চিন্ময় সম্পর্কে পরে আসছি, ভারতের সাম্প্রতিক যে রাজনৈতিক অবস্থা, ভারতের কিন্তু ডোমেস্টিক পলিটিক্সে ঝাড়খণ্ডে কিন্তু হিন্দুত্ববাদ ফেল করেছে, বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশকারীকে তারা প্রধান ইস্যু বানিয়েছিল। তারা আগেও মানে ক্ষমতায় ছিল না, কিন্তু তারা আশা করেছিল এবার তারা জিততে পারবে। তারা তো যেতেই নাই, তাদের সিট কমে গেছে। সুতরাং এই যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গের বিধানসভার উপনির্বাচনে বিজেপির বাজে রেজাল্ট হয়েছে, 26-এ কিন্তু বিধানসভা নির্বাচন। সো বাংলাদেশে যদি একটা হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, হিন্দুরা অধিকার বঞ্চিত হচ্ছে, বিজেপির যে রাজনীতি সেটা যদি এস্টাবলিশড হয়, তার এই ডোমেস্টিক পলিটিক্সের সুবিধা হয়। কারণ বিজেপি এবং আরএসএস তাদের নিজেদেরকে সারা পৃথিবীর না হলে অন্তত সাবকন্টিনেন্টের হিন্দুদের কাস্টাডিয়ান মনে করেন। পুতিন যেমন মনে করেন অল দ্য রাশিয়ান স্পিকিং পিপল, সে যে দেশে থাকুক না কেন, আম দ্য কাস্টাডিয়ান, সেরকম ওদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছে সেরকম। এখন আমি যে জায়গায় আসছি, জনাব চিন্ময়কে সরকার যে গ্রেফতার করেছেন, এটা কিন্তু মারাত্মক ঝুঁকির জায়গা আছে। ঝুঁকির জায়গা হচ্ছে উনি ইসকন থেকে বহিষ্কৃত হয়েছেন, আমি এটাকে ঠিক জেনুইন খুব আন্তরিক বহিষ্কার মনে করি না। বিতর্ক হয়েছে, ওনাকে সরিয়ে দিয়েছেন ফর দ্য টাইম বিং। কিন্তু এই আলাপটা তোলা হবে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা তাদের অধিকারের দাবিতে নেমেছেন, ন্যারেটিভটা এভাবে হবে, তার যিনি নেতা প্রধান তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের কি বিভৎস ভয়ঙ্কর অবস্থা। কিন্তু একই সাথে আমি যোগ করতে চাই, সাম্প্রতিক সময়ে তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছিলেন এবং সরকার, আমি আশা করি আমাদের চাইতে বেশি তথ্য জানে তিনি আর কি ধরনের কাজ করতে যাচ্ছেন। সো সরকারকে খুব ভালোভাবে এটা ডিল করতে পারতে হবে। আমার ছোট্ট একটা প্রেসক্রিপশন হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের সাথে সরকারের যোগাযোগ এই শুধু 1-2-4 জন নেতা না, আরো এক্সটেন্সিভলি করা দরকার। এই যোগাযোগটা করা দরকার। কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে একটা ছোট উদাহরণ দেই, ইন্টারেস্টিং। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুহূর্তের মধ্যে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন। বেনজিরের কথা আমরা মনে রাখবো নিশ্চয়ই। বেনজির গোপালগঞ্জে শত একর জমি যে দখল করেছিল হিন্দুদের জমি ছিল। এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোনোদিন কোনো স্টেটমেন্ট, টু শব্দ না, যখন এটা বেরোলো তারপর তারা ওখানে গিয়েছিলেন। ওনারা কি জানতেন না? নো ওয়ে। যাই হোক, এটা হচ্ছে সরকারের উচিত সবার সাথে কমিউনিকেশনটা করা। আমরা একটু ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে 1 মিনিট শুনুন, আমরা শেষের দিকে আছি। ডক্টর চিন্ময়ের বিষয়ে প্রফেসর ইউনূসের সাথে যখন আমাদের দেখা হয়েছে, আমরা এই বিষয়ে বলেছি যে বাংলাদেশে সংখ্যালঘুর একটা মতলববাজি রাজনীতি আছে, বাট বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার বঞ্চনার মানে বাস্তবতাটাও আছে। আসল গল্পটা কি, এইটা ভারতের আনন্দবাজার অথবা মানে দি হিন্দু অথবা টেলিগ্রাফের কাছ থেকে জানার থেকে জাতি হিসাবে আমাদের নিজেদের সোর্স থেকে আমাদের জানা দরকার। তাই আমরা বলেছি যে আপনি একটা মাইনরিটি কমিশন করে দেন, যে টোটাল 53 বছরে তার যে বঞ্চনার গল্প, এবং শুধু হিন্দু না, আমাদের যে 72টা ছোট বড় নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, সবার বঞ্চনার গল্পটা আমরা শুনতে চাই। এবং এটা পাবলিক করেন, এটা গণশুনানি আকারে করেন, বিটিভি লাইভ করুক, সবাই জানুক। তাহলে যেটা হবে যে ফ্যাক্টস থেকে ফিকশনটা আলাদা হয়ে যাবে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে এই যে গত 16 বছরের ফ্যাসিবাদী আমলের যত অপকর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে তো কখনো কনসার্ন হইতে দেখি নাই যে এতগুলো গণহত্যা হয়ে গেল, এই দেশেরই 1700 মানুষ নাগরিককে হত্যা করা হয়েছে, তার আওয়ামী লীগের বিরুদ্ধে কি কোনোদিন কথা বলেছে? তো সাডেনলি তার নাগরিকটা কেন গুরুত্বপূর্ণ? অন্যরা কি নাগরিক না? অন্যের রক্তের দাম কি একই রকম না? তৃতীয়ত হচ্ছে খ্রিস্টান ঐক্য পরিষদ, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আপনার বলেছে যে 5ই আগস্টের পর থেকে নাকি 9 জন হিন্দুকে মেরে ফেলা হয়েছে আন্দোলনে। কিন্তু আমরা ফ্যাক্ট চেকারের মাধ্যমে জেনেছি ওনাদের কাউকেই হিন্দু আকারে মারা হয় নাই। তাহলে এই যে মাইর খাবার আগ পর্যন্ত আওয়ামী লীগ, আর মাইর খাওয়ার পরে হিন্দু হওয়ার যে মতলববাজি রাজনীতি, এই রাজনীতিটাকে অ্যাড্রেস করতে হবে। এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শুধু বাংলাতে না, ইংরেজিতে সিরিয়াস কাউন্টার প্রোপাগান্ডা ম্যাটেরিয়াল তৈরি করা দরকার।
অন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজন এবং এ থেকে ভালো কিছু যুক্ত হোক। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুভরাত্রি।